মিটিং দেবে না। মানে নরেন্দ্র মোদী কিন্তু তার কথা শুনে বোঝা যাচ্ছিল যে তিনি ইউনূস সাহেবের সাথে মিটিং করবেন না। কিন্তু মাত্র ৪ ঘন্টার নোটিসে আমরা ধরে নেই যে আমেরিকার থেকে কোনো একটা ফোন গিয়েছে, যেই ফোনের রিকোয়েস্টে, যেই আমেরিকান রিকোয়েস্টে এই মিটিংটা হয়েছে। এবং এই যে মিটিংটা হয়েছে তার মানে হচ্ছে যে ভারত সরকারকে আমেরিকা কিন্তু চাপ দিচ্ছে। কৃষকের মতো যার আচরণ দেখতে শুনতে, উনি যে কথাগুলো বলেছেন অতি মূল্যবান কথা, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এখন জয়শঙ্কর বলছেন নির্বাচন দিতে হবে। আপনাকে আমি প্রশ্ন করছি, আমি একটু কথা বেশি বলছি কিন্তু এটা প্লিজ প্লিজ স্যার, আমাদের ব্যাপারটা হচ্ছে, আমার ফরম্যাটটা হচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, সেই বৈঠকটির পিছনে কারা ছিল, কেন বৈঠকটি করতে মোদী বাধ্য হয়েছে, এ বিষয়ে নিয়ে তথ্য দিয়েছেন। পাশাপাশি জয়শঙ্কর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। তিনি কি আসলে সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, নাকি বাংলাদেশকে একটা বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন? ওই বিষয় নিয়ে এবং সমসাময়িক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সাকিব আলী। আমরা তার আলোচনা শুনবো। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তিনি বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি একটা মন্তব্যে বলেছেন যে ভারতের চেয়ে অন্য কোন দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভারতের চাইতে ভালো বাংলাদেশের ভালো বন্ধু আর কেউ নেই, এটা জয়শঙ্কর বলছেন। এবং তিনি আশা করছেন শিগগিরই বাংলাদেশে একটা নির্বাচন হবে, কেননা গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটা দেশ, গণতন্ত্রের জন্য তাদের জন্য নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের জন্য বলছেন যে গণতন্ত্র তাদের ট্র্যাডিশন, ঐতিহ্য। তো হাসিনার আমলে যে 15 বছর গণতন্ত্র ছিল না, তখন তো জয়শঙ্কর, মোদী বা ভারতীয়দের কাছ থেকে আমরা এ ধরনের কোনো পরামর্শ পাইনি যে তোমাদের একটা গণতান্ত্রিক ঐতিহ্য আছে, গণতন্ত্রের জন্যই বাংলাদেশের জন্ম হলো, পাকিস্তান ভেঙে 1971 সালে, তোমরা গণতন্ত্র রেস্টোর করো। কিন্তু মোদী, জয়শঙ্কর সবাই হাসিনার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য কর্ম খুব সবচেয়ে ভালো চলেছে। তো এই ব্যাপারটা কেন জয়শঙ্করের এই দ্বিচারিতা, এবং বলছে জেনেটিক্যালি কিন্তু বাংলাদেশ ভারত একই জনগোষ্ঠীর লোক, ডিএনএ টেস্ট করলে দেখবেন যে একই লোক, মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ভারত উপমহাদেশের জেনেটিক্যালি যে একই লোক, এটা আমরা জানি, অ্যানথ্রোপোলজিস্টও বলেছেন এবং সবাই জানি। তার মানে আমরা আত্মীয়। দেখা যাবে জয়শঙ্করের সঙ্গে আমার ডিএনএ মিলে যাচ্ছে, হতেই পারে। তার মানে উনি এতদিন জানতেন না সেটা। এবং তারা যেটা করেছেন বাংলাদেশকে নিয়ে, যে জন্য এত বড় বিদ্রোহ, বিপ্লব হলো, তারপরেও নির্লজ্জের মতো জয়শঙ্কর কেন বলছেন? জয়শঙ্কর কিন্তু ওবায়দুল কাদেরের মতো পাগল ব্যক্তি না, ওবায়দুল কাদেরের মতো অর্ধশিক্ষিত না, অতি উচ্চ শিক্ষিত। তার বাবা সুব্রমণিয়ামও ছিলেন, কে সুব্রমণিয়াম, ইন্টারন্যাশনাল রিলেশনস একজন ডয়েন। উনি অনেক আলোচনা পর্যালোচনা করতেন। তার বড় ভাইও নাম করা ঐতিহাসিক, সঞ্জয় সুব্রমণিয়াম। তো ভালো ফ্যামিলির, শিক্ষিত ব্রাহ্মণ ফ্যামিলি, তামিলনাড়ুর। তিনি জেনে শুনে এই মিথ্যাচারটা করছেন। এবং আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেটা আমরা আজকে আলোচনায় তুলে ধরব, সেটা হচ্ছে জয়শঙ্করকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যাই ছাতাই বলুক, ওটা আমরা এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দেব। কিন্তু বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দলের, আওয়ামী লীগের না, বিরোধী দল যারা আওয়ামী লীগের সঙ্গে সময় ছিল, সর্ববৃহৎ দল বিএনপির কিছু নেতাও কিন্তু জয়শঙ্করের ভাষায় কথা বলছেন যে অবিলম্বে নির্বাচন দিতে হবে, আমরাই সংস্কার করব, নির্বাচিত পার্লামেন্ট সংস্কার করবে। এই কথার সূত্রপাত দিয়েই আমি এই পয়েন্টগুলো আমি রাষ্ট্রদূত সাকিব আলীর কাছে দিচ্ছি। উনি এর উপর একটু শেড সাম লাইট অন ইট, যে জয়শঙ্কর কেন বলছেন এবং এর কি প্রতিক্রিয়া হতে পারে, মনের ভিতরে কি আছে এবং এর প্রতিফল কি হতে পারে বাংলাদেশে অদূর ভবিষ্যতে, সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য আমি
সাকিব আলী সাহেবকে অনুরোধ করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আমি আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম জানাতে চাই। আপনি আপনার এখানে আজকে আপনার প্রোগ্রাম আসলে দিনে দিনে ভালো হচ্ছে, খ্যাতি হচ্ছে এবং আপনি এই জিনিসটার মধ্যে মনে হয় খুব আগ্রহ পেয়েছেন। আমি আজকাল দেখি আপনি খুব স্ট্যাটাসও দিচ্ছেন, ফেসবুকেও আসতেছে, আপনার সবকিছু খুব সুন্দর হচ্ছে। এই বয়সে আপনি আমাদের থেকে অনেক সিনিয়র হওয়ার পরেও এই মিডিয়া, সামাজিক মাধ্যম চমৎকার ভাবে আপনি ব্যবহার করছেন। এই জন্য আপনাকে আমার অভিনন্দন জানানো ইচ্ছা ছিল। অনেক অনেক ধন্যবাদ। আমি তো আমার বয়স থেকে সবসময় 30 বছর মাইনাস করে দেই। একদম একদম আপনি একদম করতে পারেন। ওটা করতে হবে, ওটা না করলে কাজ করতে পারবো না। রাইট রাইট। সবাইকে বলছি 20-30 বছর বাদ দেবেন বয়স থেকে। জি জি জি, আমি আপনার এটা হচ্ছে গিয়ে অত্যন্ত মানে দৃষ্টান্ত স্বরূপ এবং উদাহরণ স্বরূপ নেওয়া উচিত। আমাদের সবারই অনুসরণ করা উচিত আপনার এই দৃষ্টান্ত। তো যেটা হচ্ছিল, আমি কয়েকটা কথা একটু মনে করিয়ে দিতে চাই যে ওই যে আসাফুদ্দৌলা সাহেব ছিলেন, উনি একটা কথা বলছিলেন এক সময় কিছুদিন আগে, ওনার যে বলছিলেন যে কংগ্রেসের ওই যে 1947 সালে কংগ্রেসের বোধহয় জুলাইয়ের দিকে একটা অনুষ্ঠান হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির মুম্বাইতে, সে সময় বোম্বে বলতো, এবং সেখানে তারা বলা হয় যে হ্যাঁ, আমরা অখণ্ড ভারত এবার রাখতে পারছি না, তবে আমরা অখণ্ড ভারত যত তাড়াতাড়ি আমরা এটা অর্জন করতে পারি বা পুনরুদ্ধার করতে পারি আমরা এটা করব। তারপরে আমরা জানি যে 1965 সাল পর্যন্ত আসলে কিন্তু তৎকালীন পূর্ব বাংলার সাথে পশ্চিম বাংলা এবং কলকাতার সম্পর্ক সম্পূর্ণ কিন্তু আগের মতোই ছিল। কিন্তু তারপরে যখন সেই 65-র যুদ্ধ হয়, যুদ্ধের পরে সমস্ত সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যেই 65-র মধ্যে থেকেই 71-এর মধ্যেই কিন্তু 1968 সালে রয়ের জন্ম, আইবির থেকে রয়ের জন্ম হয়, এবং পাকিস্তানের সাথে যে বিরোধিতাটা, আমরা এই প্রথম সেই বিরোধিতাটা, অবশ্যই আমরা জানি যে পাকিস্তানের যে ভেঙে যাওয়া বা বাংলাদেশের স্বাধীনতা লাভ, তাতে ভারতের একটা বিরাট ভূমিকা ছিল এবং আমরা সেই ভূমিকার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভারতের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু যে আমরা দেখলাম, আমাদের প্রথম শুরু হলো হচ্ছে ফারাক্কা ব্যারাজ দিয়ে। আমাদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা, আপনার 1971-এ তাজউদ্দিন সরকারের সাথে এমন সব চুক্তি করা যার মাধ্যমে আমাদেরকে সম্পূর্ণভাবে অধীনস্থ করে রাখা যায়। শেখ মুজিব যখন সরকারি ছিলেন সেই সময় ভারতের সরকারের নানান ধরনের ক্রিয়াকর্মে বোঝা যায় যে বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ভারতের অধীনস্থ রাখতে চাচ্ছিল। আমি ভারতীয় সেনাবাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর থেকে ওরা বোধহয় আপনার মার্চ মাসে চলে যায়, 1972 সালে ফেরত যায়। সেই এর মধ্যে তারা কি করেছে সেটা রানলাম, সেখানে মেজর জলিলের চাকরি চায়, সেখানে আরেকটা বিরাট অধ্যায় আছে। এরপরে আমি যেটা বলবো যে পানিকে অস্ত্র হিসাবে, আমাদের 54টা নদীকে অস্ত্র হিসাবে ব্যবহার করা, সীমান্তে আমাদের ওখানে কাঁটাতার বসানো, আমাদের মানুষকে হত্যা করা, বাণিজ্যের ব্যাপারে আমাদের আগের থেকেই আপনার ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার, অর্থাৎ শুল্ক এবং শুল্কবিহীন অন্যান্য রুলস, নিয়ম নীতি দিয়ে আমাদেরকে আটকানো, যার জন্য আমরা কখনোই ভারতে আমাদের বাণিজ্যের প্রসার ঘটাতে পারি নাই। এই সমস্তভাবেই বাংলাদেশকে সবসময় ভারত নিয়ন্ত্রণের মধ্যে এমন ভাবে রাখতে চেয়েছে যাতে বাংলাদেশের কখনোই অগ্রগতি বা উন্নতি করতে না পারে। এবং আমার মনে আছে যে বাংলাদেশের কোম্পানিগুলো যেগুলো ভারতে যে আপনার কোম্পানি মানে অপারেশন করার চেষ্টা করত, তাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে চেষ্টা করা হইতো ওই সরকার, ভারত সরকার, যাতে তারা ওখানে তাদের আপনার কার্যপরিধি বাড়াতে না পারে। অর্থাৎ এটা গেল হচ্ছে কি সাধারণভাবে ভারত আমাদেরকে কি করেছে সেটা। এখন আপনি আসেন, আমরা বিডিআর হত্যার ব্যাপারে যেটা বলি, রৌমারি বিডিআর হত্যা যদি
সেটাতে আমরা ভারতের সংশ্লিষ্টতা নিয়ে আমার মনে হয় এখন আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং এটাকে যদি আমরা চিন্তা করি এবং এর পরের থেকে শেখ হাসিনার মাধ্যমে যেইভাবে আমাদের অধিকার সমস্ত কিছু হরণ করে নেওয়া হয়, সেইটাতে আমরা কখনোই বলতে পারি না যে ভারত কখনো চেয়েছে যে বাংলাদেশ একটা আত্মসম্মানপূর্ণ, আত্মমর্যাদাপূর্ণ একটা মানুষ, যেখানে বাংলাদেশের মানুষের অধিকার থাকবে, সেই ধরনের একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটা কখনোই ভারত তার কার্যকলাপে প্রকাশ করেছে। আপনি তো জানেন যে এরশাদের সাথেও তাদের খুব ভালো রিলেশনশিপ ছিল, সুতরাং সেই সময়ও তারা কখনো গণতন্ত্রের কথা ঠিক করেনি। শেখ মুজিবও একদলীয় শাসন করেছিল, সেই সময়ও তাদের গণতন্ত্রের কোনো সমস্যা হয় নাই। শেখ হাসিনা যখন 15 বছর ধরে শাসন করলো, স্বৈর শাসন, তখনও তাদের গণতন্ত্র নিয়ে সমস্যা হয় নাই। আমি মনে করি যে গণতন্ত্রের ব্যাপারে যেটা সে বলেছেন, জয়শঙ্কর বলেছেন, এটা সম্পূর্ণ দ্বিচারিতা করেছেন। এবং কিছুদিন আগেই এই জয়শঙ্কর তিনি নিজেই বলেছিলেন যে বাংলাদেশ একটা অস্বাভাবিক সৃষ্টি, আনন্যাচারাল ক্রিয়েশন, মানে যেটা উনাদের 7 সিস্টার্সের যাতায়াতের পথে বা কোঅর্ডিনেশনের পথে বাধা সৃষ্টি করছে। এটা উনাদের জন্য একটা বাধা, এটা উনাদের জন্য একটা অবস্টেকল। সো এটা উনারা এই কয়েকদিন আগে উনিই বলেছেন। আরো আমরা অনেক কিছু যদি আরো খুঁজি তাহলে বের করতে পারবো। তারপরে আমার মনে হয় এখানে যেটা সবচেয়ে আমার কাছে মনে হয়, তাহলে উনি আজকে এগুলো বলছেন কেন? আমার মনে হচ্ছে যে আপনি জানেন যে বিমস্টেকের সাইডলাইনে যখন তাদের মিটিং হওয়ার কথা, তারা কিন্তু মিটিং দেবে না। মানে নরেন্দ্র মোদী কিন্তু তার কথা শুনে বোঝা যাচ্ছিল যে তিনি ইউনূস সাহেবের সাথে মিটিং করবেন না। কিন্তু মাত্র 4 ঘন্টার নোটিসে আমরা ধরে নেই যে আমেরিকার থেকে কোনো একটা ফোন গিয়েছে, যেই ফোনের রিকোয়েস্টে, যেই আমেরিকান রিকোয়েস্টে এই মিটিংটা হয়েছে। এবং এই যে মিটিংটা হয়েছে তার মানে হচ্ছে যে ভারত সরকারকে আমেরিকা কিন্তু চাপ দিচ্ছে যে তোমাদেরকে কিন্তু এখানে একটু এনগেজ করতে হবে, সম্পৃক্ত হতে হবে, তোমরা কথা বলো এবং তোমাদের মধ্যে আলাপ আলোচনা হতে হবে। সুতরাং সেই আলাপ আলোচনা যেটা বলেছে তার কারণে এতদিন পর্যন্ত কিন্তু অত্যন্ত, আপনি দেখলেন কিনা জানি না, গতকাল না পরশুই তো, গতকালকে বোধহয় জয়সওয়াল যে ওদের যে মুখপাত্র, সে বলছে যে রাজনৈতিক বা অতিরঞ্জিত এগুলো বলা যাবে না সংখ্যালঘুর ব্যাপারে। মানে কি বলা যাবে কি বলা যাবে না এটা উনারা ঠিক করে দিবেন। উনারা অতিরঞ্জন করবেন, কিন্তু আমরা বলতে পারবো না অতিরঞ্জন করছে। এখানে হিন্দু যারা আওয়ামী লীগের নেতা হিসেবে নিগৃহীত হয়েছেন, হিন্দু হিসেবে হন নাই, আওয়ামী লীগের নেতা হিসেবে হয়েছেন, তাদেরকে এটা বলা যাবে না যে তারা আওয়ামী লীগের নেতা হিসেবে হয়েছেন। তার মানে উনাদের, আমি এখন পর্যন্ত যেটা বুঝি যে উনারা ন্যারেটিভ কন্ট্রোল করতে চাচ্ছিলেন, নিয়ন্ত্রণ করতে চাচ্ছিলেন, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে আপাতত একটা, আমি কি বলবো, একটু হার মেনে আজকে এখন কথা বলছেন যে উনারা চান, আর যে উনারা বাংলাদেশের মঙ্গল চান। আমি মনে করি না যে উনাদের কাজে কখনো মনে হয়েছে বাংলাদেশের মঙ্গল চান। আর শেষ কথা যেটা আমি বলতে চাই গণতন্ত্র নিয়ে, আমি এর আগেও আপনার এখানে বলেছি যে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ইকোনমি যেটা, তাদের অর্থনীতি যেটা, সেটাই তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে। সেটা জাতীয় পার্টি হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা ভারতের কংগ্রেস হোক অথবা বিজেপি হোক, সেটা পিপলস পার্টি হোক অথবা মুসলিম লীগ নওয়াজ শরীফ হোক, সে যেই দলই হোক, এরা দুর্নীতিগ্রস্ত হবেই। এখন আমাদের দেশে গণতন্ত্র আমরা বহুদিন চলেছে, আজকেও যদি আবার আমরা গণতন্ত্রে যাই তাহলে আমি মনে করি যে আমরা আবার দুর্নীতিগ্রস্ততা যাব। তো সেখান থেকে আমি মনে করি তার পরিবর্তে ডক্টর ইউনূস যতদিন আছেন তিনি মোটামুটি ভালো করছেন, এবং তিনি আমাদের কয়েকদিন সময় পাওয়া গেছে, আমাদের একটা সুযোগ পাওয়া গেছে যে আমরা যদি একটা টেকনোক্রেটিক গভর্নমেন্টের মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত সরকারের মাধ্যমে যদি আমরা কিছুটা কাজ এগিয়ে নিতে পারি, তাহলে আমার মনে হয় কাজটা এগিয়ে নিয়ে তারপরে গণতন্ত্রকে কিভাবে দুর্নীতি রাহুগ্রাস থেকে
মুক্ত রাখা যায় সেই চিন্তা করে, এবং এই চিন্তাটা কিন্তু অত্যন্ত কঠিন চিন্তা, এবং এটা নিয়ে আমি মনে করি আপনাদের মতো মানুষের অনেক চিন্তার ব্যাপার আছে। এগুলো এটা না করে আমরা আবার দুর্নীতির মধ্যে আবার নিমজ্জিত হতে চাই না। এটুকু বলেই আপাতত শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনার শেষ কথার সূত্র ধরে আমি কথা শুরু করি। ফরিদ জাকারিয়া CNN এর একজন নামকরা অ্যানালিস্ট, প্রতি রোববারে আসেন, নামকরা লেখক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যেটা বাংলাদেশে তো আমরা এরকম যে কোনো লোকের সম্বন্ধে আমরা প্রায় শুনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ফরিদ জাকারিয়া দ্য রিয়েল সেন্স অফ দ্য এক্সপ্রেশন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন রাষ্ট্রবিজ্ঞানী। ফরিদ জাকারিয়ার একটা বই আছে লিবারাল ডেমোক্রেসি এন্ড ইলিবারাল ডেমোক্রেসি নিয়ে, ফরেন অ্যাফেয়ার্স এর মধ্যে একটা লেখা লিখেছিলেন বড়, আমি পড়েছিলাম লেখাটা, বইটাও আমি দেখেছি। আমি ফরিদ জাকারিয়ার এই কথার সঙ্গে বাংলাদেশের ব্যাপারে শতভাগ একমত পোষণ করি। ফরিদ জাকারিয়া গ্লোবাল পার্সপেক্টিভে ইতিহাসের আলোকে তিনি যেটা বলেছেন তার মোদ্দা কথা হচ্ছে এই: একটা সমাজ বা দেশ যদি লিবারাল না হয়, উদার না হয়, তাহলে সে দেশে উদার গণতন্ত্র আসতে পারে না। আগে মানুষকে লিবারাল হতে হবে, তারপরে লিবারাল ডেমোক্রেসির কথা বলো। মানে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, ঘোড়ার আগে গাড়ি দিলে সে গাড়ি চলবে না। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং আরো কিছু দেশ আছে যেগুলো আফ্রিকাতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা গণতন্ত্রের জন্য এখনো তৈরি হয়নি। ব্রিটেন গণতন্ত্র আসতে কতশো বছর লেগেছে। আমরা তো যে কথাটা, এই যে হিস্টোরিক্যাল রিলেটিভিটি, কালচারাল রিলেটিভিটি বলে একটা শব্দ আছে, আমি খুবই ব্যবহার করি। যেমন বিলাতে যখন 1639 খ্রিস্টাব্দে ক্রমওয়েল, জেনারেল ক্রমওয়েল ক্ষমতা দখল করেন এবং তারপরে চার্লস দ্য ফার্স্ট, প্রথম চার্লসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, যেটা 1639 সালে ব্রিটেনে হলো, ইংল্যান্ডে হলো। ওই ধরনের একটা ঘটনা পাকিস্তানে ঘটলো 1977 থেকে 79 সাল। জিয়াউল হক ক্ষমতা দখল করলেন 1979 সালের 4 এপ্রিল, জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিলেন। এই যে দেখেন 1600 থেকে মানে 300 বছরের বেশি পাকিস্তান পিছিয়ে আছে ইংল্যান্ড থেকে কালচারালি, তাদের মানসিকতা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই 19-20, কেউ হয়তো 10 বছর এগিয়ে, হয়তো কম, কেউ হয়তো 20 বছর বেশি। আমরা বাংলাদেশ কিন্তু 1000 বছর বিদেশিদের দ্বারা শাসিত হয়েছি। সেন বংশ বলেন, সুলতানি আমল বলেন, মুঘল আমল বলেন, ব্রিটিশ আমল বলেন, আমরা পরাধীন ছিলাম 1000 বছর। সেই জন্য রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা দূরত্ব, সরকারি মাল দরিয়া মে ডাল, এই ফিলসফিটা কি? রাষ্ট্র তো এলিয়েন, তার মাথার মধ্যে সরকার এবং রাষ্ট্র নাই। রাষ্ট্র হচ্ছে আমার কিছু না, বড় লোকদের ব্যাপার। যে জন্য পলিটিক্স এর বাইওয়ার্ড হচ্ছে বাংলাদেশে কি? রাজনীতি, রাজা বাদশাদের কাজ। আমাদের জন্য পলিটিক্স সাধারণ লোকের কাজ না। এবং চুরি তো করবই, রাষ্ট্র নিয়ে যায়। মোগল আমলে দেখেছে, ব্রিটিশ আমলে দেখেছে, ট্যাক্স নিয়ে যায়, ঘোড়া চড়ে লোক আসছে, পিটাচ্ছে, অর্ধেক ফসল নিয়ে যাচ্ছে। মোগল আমলে, সুলতানি আমলেও তাই। মানে আমরা যে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান নিয়ে গৌরব করি, তারা কেউই এদেশের না, এবং তারা কোনো প্রজাহিতৈষী শাসক ছিলেন না। লুটপাট লুটপাট। এবং আমরা চর্যাপদেও দেখি সেই সেন বংশের আমলে যে মানে দুর্ভিক্ষ, না খেয়ে মানুষ মরে যাওয়া, এটাই ছিল নর্ম। সুতরাং রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্কটা অনেক দূরের, এলিয়েন। রাষ্ট্রের সঙ্গে আমরা ইন্টিগ্রেট করতে পারি নাই নিজেদের। সুতরাং গণতন্ত্র কি করে আসবে? একটা ভালো রাজতন্ত্র এখানে চলতে পারে না, কেননা এখনো আমরা রাজা বিদেশি, আমরা এই দেশি। ওই কালচারটাকে ত্যাগ করতে হবে। সেই জন্য আর যারা বলে করেন বাংলাদেশে গণতন্ত্র ছিল, আমরা আবার গণতন্ত্র চাই, এই 54 বছরের ইতিহাসে
টেনে টুনে 10 বছর গণতান্ত্রিক ছিল ইন দ্য ভেরি লিমিটেড সেন্স অফ দ্য এক্সপ্রেশন। জিয়াউর রহমানের 5 বছর, খালেদা জিয়ার প্রথম 5 বছর, 54 বছরে মাত্র 10 বছর গণতন্ত্র ছিল, সেটা নাকি এখন নাই, সেইটাকে এস্টাবলিশ করতে হবে। মানে 40% ভোট পেয়ে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, মেজরিটিও না। এখন আমি ডক্টর ইউনূসের সরকারের অনেক ক্রিটিসাইজ করি, আপনারা জানেন। আমি সবসময় বলি এটা একটা কোমর ভাঙা সরকার। আমি এই মুহূর্তেও তাই বলছি, ইউনূস সরকার একটা কোমর ভাঙা সরকার। তবে গত 54 বছরে যতগুলো সরকার এসছে, জিয়াউর রহমানের সরকারের পরে সবচাইতে নিরপেক্ষ এবং নিষ্ঠাবান এবং সাকসেসফুল সরকার হচ্ছে ইউনূস সরকার। যদিও এর পেছনে ভারতপন্থীরা, সেনাবাহিনী বলেন, ব্যুরোক্রেসি বলেন, আসিফ নজরুল বলেন, তারা কলকাঠি নাড়ছে। সুতরাং বাংলাদেশে গণতন্ত্র চলে আসবে ইলেকশন দিলেই, এটা জয়শঙ্কর বা তার বাপের বলার সাধ্য কোথায়? কে তাকে তাদেরই অধিকার দিয়েছে? তাদের কোনো অধিকার নেই। এবং আমি ফজলুল হক সাহেব, শেরে বাংলা ফজলুল হকের একটা কথা খুব মনে প্রাণে আমি সমর্থন করি। উনি সেই সাম্প্রদায়িক এনভায়রনমেন্টে বলেছিলেন, হিন্দুরা যখন আমার কথার বিরোধিতা করে তখন আমি মনে করব আমি মুসলমানদের জন্য কোনো ভালো কাজ করেছি, আর যখনই তারা আমার প্রশংসা করবে তখনই মনে করতে হবে যে আমি নিশ্চয়ই আমার কমিউনিটির জন্য, তখন তো পুরো বাইনারিটা ছিল কমিউনাল, মুসলিম এবং হিন্দু, তখন মনে করতে হবে যে আমি মুসলমানদের জন্য নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছি, এই জন্য হিন্দুরা এত খুশি। আপনি যে কথা বললেন কংগ্রেসের কথা, পার্টিশনের আগে জিন্নাহ সাহেবকে দোষ দেওয়া হয় যিনি দেশ ভাগ করেছেন। আরে বাবা, ভারতীয় ঐতিহাসিকেরা বলছেন যে জিন্নাহ না, নেহেরু পার্টিশন করেছেন, এবং পার্টিশন করার পরে আবার তাদের বোধোদয় হলো কাজটা তো ভালো হলো না, বৃহত্তর ভেঙে দুই দিকে দুইটা পাকিস্তান, এটাকে আবার ভাঙতে হবে। এই 47 সাল থেকেই নেহেরু বলতেন, যখন বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে যখন ভারতের রিফিউজিরা গিয়ে নেহেরুর কাছে রিপ্রেজেন্টেশন দিচ্ছেন, নেহেরু বলছেন চিন্তা করো না, 6 মাসের মধ্যেই ওই দেশ ভেঙে যাবে, পাকিস্তান থাকবে। তো 6 মাসের জায়গায় 24 বছর লেগেছিল। তারা ডে 1 থেকেই বাংলাদেশ ভাঙার জন্য চেষ্টা করেছে, এবং এইটাকে আমরা মনে করছি যে আমাদের অধিকার আদায়ের জন্য ভারত সাহায্য করেছে। ভারত আমাদের জন্য স্বাধীন করেনি। আমি এই শেষ কথাগুলো বলছি এইটাই, যে ফারাক্কা আসতো, ফারাক্কার আগে 1971 সালের ডিসেম্বর মাস থেকেই ভারত এটাকে একটা তাদের দখলকৃত এলাকা মনে করত। এর জন্য মৌলানা ভাসানী 72 সাল থেকেই কিন্তু ইনি ফারাক্কার আগের থেকেই কিন্তু ভারতের বিরোধিতা করে আসছেন। তার ওই যে হক কথা পত্রিকার যে ভারত একটা আগ্রাসী ভাব নিয়ে বসেছিল, যে জন্য মৌলানা ভাসানী বলেছিলেন আমরা রাওয়ালপিন্ডির হাত থেকে দিল্লির অধীনে যাওয়ার জন্য দেশ স্বাধীন করি নাই। তো উনি এটাও বলেছিলেন মৌলানা ভাসানী, যতক্ষণ বাংলাদেশিরা বুঝতে পারবে না যে ভারত, বা যখন বাংলাদেশিরা বুঝবে যে ভারত তাদের সবচেয়ে বড় শত্রু, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না। এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়েছে এটা বলা যাবে না। কত কঠিন কথা, কঠিন বাস্তবে নিরিখে মৌলানা ভাসানীর মতো লোক, যিনি সৎ, চুরি ডাকাতি করেন নাই, কোনো টিনের ঘরে, সোলার ঘরে বাস করতেন, হ্যাঁ, নিজে রান্না করতেন, নিজে চা বানিয়ে খাওয়াচ্ছেন লোকজনকে, লুঙ্গি পরা, মানে একজন সাধারণ কৃষকের মতো যার আচরণ দেখতে শুনতে, উনি যে কথাগুলো বলেছেন অতি মূল্যবান কথা, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এখন জয়শঙ্কর বলছেন নির্বাচন দিতে হবে। আপনাকে আমি প্রশ্ন করছি, আমি একটু কথা বেশি বলছি কিন্তু এটা প্লিজ স্যার, আমাদের ব্যাপারটা হচ্ছে, আমার ফরম্যাটটা হচ্ছে কিন্তু আমরা দুইজন আমাদের ড্রয়িং রুমে কথা বলি। জি, আমার এই জন্যই আপনাকে আমি প্রশ্ন করছি যে জয়শঙ্কর যেটা বলছে তার মতলব তো ভালো না। ফজলুল হকের ফর্মুলা অনুযায়ী আমরা যদি নিয়ে আসি, এতদিন হাসিনার 15 বছর শাসনের সময় গণতন্ত্রের কথা চিন্তা হলো না, যে দেশে একটা ফ্যাসিবাদী শাসন, তাদেরকে তারা সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, স্নাইপার দিয়ে মানুষ মারার জন্য
তারা সাহায্য করেছে হাসিনাকে। তারপরে ইসরায়েলের মতো দেশ যখন আওয়ামী লীগ ইসরায়েলের বিরুদ্ধে নামছে, গাজা রক্ষা করতে হবে, তারা ইসরায়েলের কাছে স্পাইওয়্যার কিনে এনেছিল, পেগাসাস। ইসরায়েলের পাসপোর্টে, ইসরায়েল থেকে নিষিদ্ধ ছিল আগে যাওয়া, সে পাসপোর্ট থেকে হাসিনা তুলে ফেলেছে। তো জনগণ নিশ্চয়ই জানে আওয়ামী লীগ হচ্ছে একটা জায়নিস্ট এবং হিন্দুত্ববাদীদের সমর্থক একটা দল, প্রোটো-ফ্যাসিস্ট একটা দল। এই দলকে সমর্থন করে ভারত। এই জন্য আমাদের কি করণীয়, যেটা আমি বলছি যে আমাদেরও কিছু নেতা কিন্তু নির্বাচন দাও বলছেন, তাদের সম্বন্ধে আপনি কি মনে করেন? স্যার, আমি একটু বলতে চাই এখানে যে আমি যেটা বলতে চাই, কয়েকদিন আগে আমি আপনার অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম এটা, আমি কয়েকদিন আগে আমার হইলো যে আমি যখন ধরেন পশ্চিমা জগতে, আমরা যদিও পশ্চিমা জগতে মানুষের জীবনের যাত্রার মান অনেক উঁচু অন্যান্য দেশের তুলনায়, কিন্তু তারা যখন তাদের নিজেদের ধরেন 80-র দশকে আমেরিকার সাথে যখন আজকের আমেরিকাকে কেউ তুলনা করে, আসলে কিন্তু আমেরিকারও কিন্তু সাধারণ মানুষের অবস্থার কিন্তু অনেক অবনতি ঘটেছে। সে কিন্তু অনেক গরিব, অপেক্ষাকৃতভাবে সে কিন্তু গরিব হয়েছে, অপেক্ষাকৃতভাবে। আপনি জানেন যে ওদের বোধহয় মিডিয়ান ওয়েজ, রিয়েল ওয়েজ, ওদের মানে যেটা মূল্যস্ফীতির বাইরে, সেই ওয়েজ কিন্তু ওদের বাড়েনি প্রায় আজকে 25 বছর, 15-20 বছর। সুতরাং আমি যেটা দেখি সেই রোনাল্ড রিগান বা সেই মার্গারেট থ্যাচারের সময় থেকে যে গণতান্ত্রিক পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদের অর্থনীতিগুলোকে কিন্তু তুলে দিয়েছিল বড় বড় অলিগার্কদের হাতে। এবং এখন এটা, এবং অন্যান্য দেশ যেগুলো আপনার কমিউনিস্ট ছিল না, তারা যেমন ধরেন সামরিক শাসনের মধ্যে, সেনা শাসনে ছিল যারা, তারাও একই কাজ করতো। তারা করতো কি, বড় লোকের হাতে অর্থনীতিকে তুলে দিত। পরিবর্তে তারা যেটা পেত সেটা হচ্ছে ওই ধনী ব্যক্তিদের থেকে তারা থোক টাকা পেত, যেটা তাদের জন্য সুবিধাজনক ছিল। এটার ফলে আমি দেখি যে মাত্র 4টা দেশ, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম এবং চায়না, এই 4টা দেশ দেখি যে তারা বড় লোকের হাতে অর্থনীতিকে তুলে দেয় নাই। I mean, that's what I'm saying. সো আপনি আমাদের দেশের পাশের দেশ গণতান্ত্রিক, আমি মনে করি এই যে সময়টাতে আমরা যাচ্ছি, এই সময় কিন্তু গণতন্ত্রের, এটা আগেও বলা হতো যে গণতন্ত্র ইজ দ্য ওয়ার্স্ট সিস্টেম, নাথিং ইজ বেটার দ্যান দ্যাট, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সংকটের সময় আমরা এখন পার করছি। সুতরাং সেই সময় গণতান্ত্রিক ইলেকশন, নির্বাচন যাতে একটা উৎসব না হয়, দুর্নীতির জায়গা না হয়, সেই সময় যাতে ভোট বিক্রি না হয়, সেটা যাতে খালি বড় লোকদের আপনার বিচরণের জায়গা না হয়। কারণ যদি এটা খালি বড় লোকদের বিচরণের জায়গা হয় এই রাজনীতি, তাহলে এই রাজনীতি বা অর্থনীতি, রাষ্ট্রের অর্থনীতি পুরোপুরি বড় লোকদের পক্ষেই যাবে। তো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে উনি যেভাবে বলছেন যে গণতন্ত্র, আসলে উনি গণতন্ত্র বলতে বোঝাচ্ছেন যে গণতন্ত্র হলে, মানে আমাদের এখানে নির্বাচন হলে 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে ভোট বিক্রি হবে, উৎসব হবে, এবং তারপরে ভোট বিক্রি হওয়ার পরে আমাদের এখানে যে দল আসবে সেই দলের সাথে ভারতের ইতিমধ্যেই বোঝাপড়া হয়ে গেছে। সুতরাং তারা আবারও বাংলাদেশের উপরে তাদের সম্পূর্ণ আধিপত্য বিস্তার করবে। একটা গণতান্ত্রিক সোকল তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা হলে যেটা করা যায়, আপনার এই বাংলাদেশের যারা ক্ষমতাসীন থাকে, সেটা আপনি জানেন যে আমাদের এখনো শেখ হাসিনা যাওয়ার পরেও আমরা অনেকদিন ধরে বলতে আমাদের হয়ে গেছে, কিন্তু বলতেই হবে যে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনার অ্যাপারেটাস রয়ে গেছে। এখন খালি ইউনূস সরকার থাকাতে সেই অ্যাপারেটাস দেশের পক্ষে কাজ করছে। কিন্তু যেই মুহূর্তে আরেকটা রাজনৈতিক দল আসবে যারা ভারতের আপনার নকশা অনুযায়ী চলবে, তখন আবারও আপনি দেখবেন যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, আপনি দেখবেন যে শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রবেশ করেছে। সুতরাং আমি মনে করি এই গণতন্ত্র, এবং আপনি জানেন এই অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এগুলো বলা মানেই হলো যে আওয়ামী লীগকে আরো 2 বছর, আগামী 2 বছরের মধ্যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো। আমি সেই হিসাবে আমি বর্তমানে গণতন্ত্রের আগে, গণতন্ত্র প্রতিষ্ঠার আগে আমি এই ব্যাপারে জানতে চাই যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দুর্নীতি ছাড়া
তারা চলবেন কিভাবে, এটা আমাদেরকে ওনারা ইয়ে করুক, আমাদেরকে নিশ্চিত করুক। ওনারা যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ আমরা দুর্নীতি ছাড়া এইভাবে চলবো, আমাদের তৃণমূলের কর্মী, জেলা পর্যায়ের কর্মী, বিভাগীয় পর্যায়ের কর্মী, জাতীয় পর্যায়ের কর্মী, নেতারা এইভাবে চলবেন, তাহলে আমরা রাজি আছি। না হলে আমাদেরকে এটা ওনাদের বুঝাইতে হবে। না হলে আমরা আবারও এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো যুবক মারা গেল, এতগুলো বাচ্চা মারা গেছে, এদের রক্তের কথা চিন্তা করে, এই যে শহীদ ফ্যামিলির কথা চিন্তা করে, যাদের জীবনে কোনোদিন তারা আনন্দ সেভাবে পাবে না, তাদের কথা চিন্তা করে আমরা এত ইজিলি, আমি মনে করি যে সহজভাবে আবারও সেই গতানুগতিক দুর্নীতির দিকে, সেই আপনার চাঁদাবাজি, দখলদারি, এতে আর ফেরত যেতে চাই না। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আমি যা দেখি, মানুষের দর্শক শ্রোতাদের কথাবার্তা যা শুনি দেখি, এবং বাইরের মানুষের সাথে যা কথা হয়, যে তারা বলছেন যে না, তারা খুশি। গত রোজার সময়, আমি যেটা বলছি যে গত রোজার সময় বেগুন নিয়ে, পেঁয়াজ নিয়ে, এইগুলো নিয়ে কোনো তামাশা হয় নাই। এই সব সময় পেঁয়াজ খাই আমরা, এই জন্য পেঁয়াজ নিয়ে তামাশা হবে, না হলে বেগুনি খাই আমরা, বেগুন নিয়ে তামাশা হবে। এই তামাশা হয় নাই। তারপরে এই রোজার সময় আপনার মনে আছে, এর আগে সবসময় বিদ্যুৎ বিভ্রাট হতো, তখন বলতেন, শেখ হাসিনা বলতেন ওদেরকে একটু লোডশেডিং এ দাও, ওদেরকে একটু লোডশেডিং দাও, তাহলে ওরা বুঝবে আমি ওদের জন্য কত কিছু করি। হ্যাঁ, এইবার কিন্তু কিরকম মানে একদম 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 ক্রুয়াল এন্ড ভেরি ক্রুয়াল। ক্রুয়েলটি করে উনি খুব মজা পাইতেন, ওনার ক্রুয়েলটি ওনাকে আনন্দ দেয় আর কি, এই ধরনের মানুষ। তো উনি এগুলো বলতেন। আমরা কিন্তু সেই বিদ্যুৎ বিভ্রাট এবার হয় নাই। আমাদের এখানে বলা হচ্ছে যে পুলিশ কিন্তু আগের থেকে তার রাস্তাতে তার নিয়ন্ত্রণ আগের থেকে ভালো হয়েছে। আমি কয়েকদিন আগে দুটো জিনিস দেখলাম, যে এই যে আপনি জানেন যে 2 দিন আগে ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে ভারত বন্ধ করে দিল। রাত্রে 11টার মধ্যে শেখ বশির সাহেব আপনার সবার সাথে সভা করে বোধহয় রাত 11টার মধ্যে ওনারা এই ট্রান্সশিপমেন্টের প্রত্যুত্তরে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার প্রত্যুত্তরে ওনারা ঢাকা এবং সিলেট এয়ারপোর্টে যাতে নেপাল এবং ভুটান থেকে আপনার ওই আমার যত ধারণা যেগুলো এয়ার ফ্রেট, সেটা যাতে তাড়াতাড়ি আসতে পারে সেটার ব্যবস্থা করলেন। অর্থাৎ আমাদের ব্যুরোক্রেসির মধ্যে, আমলাতন্ত্রের মধ্যে বা সরকারের কাজের মধ্যে আমি এখন কিছুটা গতি দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে সেটা 7 মাস পরে, 8 মাস পরে সেই গতিটা এসেছে, সেজন্য আমি সেখানেও সন্তুষ্ট মোটামুটি। ধন্যবাদ, খুবই আপনি সুন্দর কথা বলেছেন। আপনার একটা মন্তব্যের উপর আমি প্রশ্ন করছি। ভোট বিক্রি হবে এবং সে আয়োজন হয়ে গেছে, ভারতপন্থীদের সঙ্গে ভারত করে ফেলেছে, তখন এখানে ইনোভেন্টতে কিছু কথা এসছে। কারণ আওয়ামী লীগ কিন্তু এবার নির্বাচন হলে 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তারা মেজরিটি পেয়ে সরকার গঠন করতে পারবে না। কমন সেন্স যেটা বলছে, কমন পারসেপশন যেটা, যে আজকে যদি নির্বাচন হয়, বিএনপি সর্বচাইতে সংগঠিত দল, সর্ববৃহৎ দল, তাদের একটা পপুলারিটি আছে, তারা সুইপ করবে, তারা মেজরিটি পাবে। যদিও তারেক রহমান সতর্কতা বাণী উচ্চারণ করে বলেছেন এত খুশি হবেন না, নির্বাচন হলেই আমরা নিরঙ্কুশ মেজরিটি পাবো, তাও না। উনি খুব প্র্যাগম্যাটিক কথা বলেছেন। তবে আপনার ইনোভেন্টটা আমি বুঝতে পারছি যে কাদের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ভোট করো, তোমরা আমাদের পক্ষে থাকো। কেননা এরা তো আগেও ভারতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সহ এরা, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপর আপনার চট্টগ্রামের ফরেন মিনিস্টার ছিলেন, কি নাম ওনার, মোর্শেদ খান, এরা সব ভারতে গেলেন স্যুট টুট পরে 18 নির্বাচনের আগে মোদির সঙ্গে দেখা করতে। এটা আমি বোধহয় 50 বার বলেছি। কি কথা বলতে, যে আমাদের দিকে একটু নজর দেবেন সুযোগ পেলে, কিন্তু আমরাও কিন্তু আওয়ামী লীগ যা দেয় তার চেয়ে বেশি ছাড়া কম দেব না। আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অমিত শাহের সঙ্গে সেদিন দেখা করে আসলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অমিত শাহ চেয়ারে বসে আছেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। এটাই আপনাকে 10 লক্ষ গল্প বলে দেয় কি ঘটনাটা কি ঘটছে। এখন আমি ওইদিকে যাচ্ছি না যে বিএনপি
ভারতপন্থী কিনা, ভারতপন্থীর মতো কথা বলছেন, নির্বাচন চাইছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখেন গ্রাস রুটস এর বিএনপির যে ব্যাপারটা, আমি মনে করি একটা রেফারেন্ডাম হলে দলের ভিতরে যে কারা কারা এখন নির্বাচন চান আর কারা কারা ডক্টর ইউনূসকে 5 বছর বা তার বেশি ক্ষমতায় থাকতে দেন, আমার তো মনে হয় এরকম একটা রেফারেন্ডাম হলে 80% লোক কমপক্ষে এই ইউনূস সরকার থাকুক এটা চাইবেন, তাদের রিজার্ভেশন সহ। আমি যদি বাংলাদেশে থাকতাম, যদি রেফারেন্ডাম হয়, আমি ইউনূস সরকারকে কোমর ভাঙা সরকার বলি, তবু আমি ভোট দেব যে বাবা তোমরা আরো 5-7 বছর থাকো। এই জন্য মির্জা ফখরুল ইসলাম কদিন আগে বললেন যে আমরা এমন কিছু করেছি যে জন্য নির্বাচনের কথা বললেই লোকে আমাদের গালাগালি করে। মানব জমিনে একটা খবর দেখলাম, মির্জা ফখরুল বলছেন আউট অফ ফ্রাস্ট্রেশন যে আমরা এমন কি করলাম যে আমরা নির্বাচন দাও বললেই লোকে গালাগালি করে। এই প্রশ্নটা উত্তর দিতে হবে। এটা স্যার একটা কথা আমি জাস্ট বলি একটা, যে ওই যে আপনার নোম চমস্কি একটা বই ছিল না, যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, একটা বই আছে না, যে আপনি তো পড়েছেন অবশ্যই, আপনার সেগুলো হবে। তো ওই বইতে যেভাবে, মানে আমি আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলছি যে কিভাবে আপনার এস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট বা যারা ধনতন্ত্র, তারা কিভাবে আপনার ওই যে খবরের কাগজ এবং রেডিও টেলিভিশন দিয়ে মানুষের মধ্যে একটা ঐক্যমত্য সৃষ্টি করে যে ঠিক আছে নির্বাচন হোক, নির্বাচন হলে অমুক দল জিতলে, কিন্তু আসলে যেই দলই জিতুক, রিপাবলিকান জিতুক অথবা ডেমোক্রেটিক জিতুক, আসলে ওই ব্যবসায়ীদের স্বার্থই রক্ষা হবে, জনগণের স্বার্থ রক্ষা হবে না। কিন্তু তারপরেও একটা কিভাবে সম্মতিটা তৈরি করা হয়। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, যে আমার ধারণা যে এই যে সামাজিক মাধ্যমের কারণে না, এখন আর কিন্তু সেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট সম্ভব না। আমি 2000 হ্যাঁ, যে এই যে প্রথম আলো, ডেইলি স্টার আগে যেরকম ভাবে তৈরি করে ফেলতো না যে এইটা এরকম হবে, এখন কিন্তু আর তারা পারে না, এখন কিন্তু আর কেউ পারে না। ফলে হচ্ছে কি, আগে তারা কিন্তু হই হই রই রই করে একটা নির্বাচন দিয়ে এগুলো করতে পারতো। আজকালকার কিন্তু মানুষ, কিন্তু আজকালকার আমাদের ইয়াং সমাজ, আমাদের তরুণ সমাজও এই সামাজিক মাধ্যমে বড় হয়ে ওঠাতে তারা কিন্তু অনেক বেশি ওয়াকেবহাল, অনেক বেশি সচেতন, এবং তারা ওখানে বলছে যে কি লুটতরাজ করার জন্য দ্বিতীয় স্বাধীনতা দেওয়া যাবে না। মানে এক্স্যাক্টলি হিট ইট এট দ্য, মানে একদম প্রপার জায়গায় হিট করে তারা, হ্যাঁ, হিট দ্য নেইল ইন দ্য হেড, যে আমি তোমাদের এই অধিকার দিতে চাই না যে তোমরা চুরি করবে। এবং আমি ইয়েদের সামনে যে বলেছি, আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে বলেছি যে দেখেন, আমি তো আপনাদেরকে বিশ্বাস করতে চাই, তো আপনারা আমাকে বিশ্বাস করান যে হ্যাঁ আপনারা ভালো করে চালাবেন। আপনারা তো আমাকে, উনারা তো আমাদেরকে বিশ্বাস করাতেও পারেন না, মানে উনারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টাও করেন না, হ্যাঁ, যে না ঠিক আছে আপনি বলছি, আপনাকে আমি বুঝাই যে এটা এইভাবে হবে না, এবার ভিন্ন ভাবে হবে না, সেটা তো কখনোই বলা হয়নি। ওই 31 দফা এগুলো দিয়ে এখন আর চলে না। তো সেই হিসাবে আমি বলছিলাম যে বিএনপির যে এই অবস্থায়, তারা যে ভেবেছিল যে আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে উনারা যে সব জায়গায়, উনারা তো বসেও গেলেন, আমার মনে আছে 5ই আগস্টের পরে আমি তো ঢাকায় ছিলাম, আমি দেখলাম সব জায়গা দখল করে বসলেন। তবে উনারা যে পারেননি এই ক্ষমতায় যাওয়ার জন্য বা নির্বাচনে যেতে পারছেন না, তার জন্য আমি মনে করি সামাজিক মাধ্যমের বিরাট ভূমিকা আছে। এটা আমার জি এক দর্শক, ওনার নাম হচ্ছে অ্যাডলার ডার ওয়েল্ট, এখন ছদ্মনাম কিনা জানে, অ্যাডলার ডার ওয়েল্ট, উনি বলেছেন প্রেসিডেন্সিয়াল ফর্ম আমাদের দরকার, which is what is implying যে পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী একটা কনস্টিটিউশন থেকে যেতেন এমপি হয়ে, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ সরকার যদি হয় তাহলে তাকে সারা দেশ থেকে ভোট পেয়ে, মেজরিটি পেয়ে তাকে প্রেসিডেন্ট হতে হয়। তো এই অ্যাডলার ডার ওয়েল্টের কথার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি বহুদিন বলে আসছি বাংলাদেশে যে রিফর্ম হবে, পার্লামেন্টারি সিস্টেম ইজ টু সফিস্টিকেটেড। এই ফার্স্ট পাস দ্য পোস্ট ব্রিটিশ যে সিস্টেম, 51% পেলেই আপনি নির্বাচিত হয়ে গেলেন, 50% এবং একটা ভোট, 50% এবং একটা ভোট পেলে আপনি নির্বাচিত হয়ে যাচ্ছেন, এবং প্রপোর্শনাল 50% না স্যার, আপনাকে পেতে হবে প্লুরালিটি, মানে আপনি অন্যদের থেকে বেশি পেলেই হবে। হ্যাঁ, মানে দুইটা দল যদি থাকে তাহলে 50% আর একটা ভোট বেশি,
আর 4-5টা দল হলে আমরা দেখেছি 40%, 35%, 45%-এর বেশি কেউ পায় নাই গত ওই 30 বছর। সুতরাং প্রেসিডেন্সিয়াল ফর্মকে অনেকে মনে করেন এটা গণতান্ত্রিক না, মানে তারা হোলিয়ার দ্যান দ্য পোপ, মানে আমাদের দেশের লোকজন না 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 প্রেসিডেন্সিয়াল ফর্ম স্বৈরতন্ত্র সৃষ্টি করে। আপনাদের মনে আছে শেখ মুজিব কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টারি সিস্টেম থেকে তিনি বাকশাল করে দেশে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিলেন। 15 মিনিটের ভেতরে পার্লামেন্টে কোনো ডিসকাশন হয় নাই। সুতরাং পার্লামেন্টারি ফর্মে হাসিনা তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিল, তার মতো স্বৈরাচার বাবাও হতে পারেনি। এই যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা, আর 2 নম্বর হচ্ছে মুজিবুর রহমান। আর এরশাদ তো নির্বাচন করে আসেনি, কু করে এসছে, সে তো স্বৈরাচারী উপায়ে এসছে। এত গণতন্ত্র এবং পার্লামেন্টারি সিস্টেমের জন্য কান্নাকাটি না করে আমি মনে করি, সাকিব সাহেব আপনি কি মনে করেন? আমাদের স্যার একটা জিনিস স্যার 70 ধারা আছে স্যার, আমাদের 70 ধারার কারণে আমরা তো স্যার জনগণের প্রতিনিধি নির্বাচিত করি না, আমরা করি হচ্ছে দলনেতার এজেন্ট। জি, আমি তো মনে করি আমরা দলনেতার এজেন্ট তৈরি করি। আপনি দেখেন বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে তারা যেই দলের দলনেতার এজেন্ট। সো আমি মনে করি আরেকটা জিনিস যে দেখবেন যে ওই যে 91 এর পরে সাথে সাথেই বিএনপি এবং আওয়ামী লীগের একটা ব্যাপারে খুব ঐক্যমত্য হয়ে গেল খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি ফর্মে যেতে হবে। কারণ হলো এই ব্যাপারে, কারণ ওনাদের দুইজনেরই মেশিন আছে, এটাকে মেশিন বলে না, ইংরেজিতে বলে মেশিন। মানে এই যে মেশিন থাকা, মানে আপনার যদি প্রতিটা জায়গায় কিছু লোক থাকে, প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে, প্রতিটা ভোটার এলাকা, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা মহল্লায় আপনার কিছু লোক থাকবে। এই যে আপনার যদি এই ধরনের এক ধরনের সংগঠন থাকে, সেটা আপনি যত খারাপ দলই হন, সেটা আপনি ফ্যাসিস্ট পার্টি হন, সেটা আপনি নাৎসি পার্টি হন, সেটা আপনি বিজেপি হন, সেটা আপনি যেই পার্টি হন, আপনি কিন্তু ক্ষমতা দখল করতে পারবেন, মানে ক্ষমতা একদিন না একদিন যেতে পারবেন। দেখেন শেখ হাসিনা, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু খালেদা জিয়া এবং শেখ হাসিনা, আমি 90 এর কথা বলছি, সেই সময় কিন্তু বলা হইতো যে সেই সময় যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকতো তাহলে কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি সেই সময় ওনারা জিততে পারতেন? মানে এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আছে কিন্তু স্যার, আপনি যেটা বলতে পারেন এটা নিয়ে আপনি বলতে পারবেন না যে না পারতোই না, যে ডক্টর ইউনূস পারতো না এটা বলতে পারবেন না, কারণ ওই সময় কিন্তু ওনার একটা বিরাট ইয়ে ছিল, আপনার রেকগনাইজেবিলিটি, ফ্যামিলিয়ারিটি, ওনাকে সবাই চিনত। জি, আমি একটা ইন্টারভেন করছি। যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম সরকার হতো 91 থেকে বাংলাদেশে, যেটা মুজিবুর রহমান প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু করেছিলেন ডিক্টেটরশিপ নিয়ে, জিয়াউর রহমানের প্রেসিডেন্ট, এরশাদ অবৈধ হলেও প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম তো চলছিলই। 1991 সালের থেকে শুরু করে যে নির্বাচন শুরু হলো, খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনা কি কোনোদিন জিততে পারতেন? খালেদা জিয়া কোনো ইলেকশনে, হাসিনা কিন্তু ওই যে ঢাকাতেই 2 বার হেরেছেন উনি, একবার বোধহয় সাদেক হোসেন খোকার কাছে, আরেকবার ওই যে গার্মেন্ট ফ্যাক্টরি মেজর মান্নানের কাছে। হ্যাঁ, 2 বার হাসিনা হেরেছিল। খালেদার সঙ্গে প্রেসিডেন্সিয়াল ফর্মের নির্বাচন হলে খালেদা যদি 80% ভোট পেত, হাসিনা পেত 20%। এই জিনিসটা আমি বিএনপি কেও বুঝাতে পারিনি। তোমরা ওই যে তখন মওদুদ আহমদরা কলকাঠি নাড়তেন, সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল, এরশাদের দালাল, তারাই তো ওই ল মিনিস্টার, এই যে এখন যে কাজ করে আসিফ নজরুল, ওই একই কাজ করেছে কুখ্যাত মওদুদ আহমদ, কুখ্যাত। এবং তো এই ব্যাপারটা আমি একটু ধরিয়ে দিলাম যে আপনি যেটা বলছেন। না না স্যার, আপনি ঠিক বলেছেন স্যার, যে এইখানে খালেদা জিয়ার সাথে আসলে শেখ হাসিনা কোনোদিনও জিততে পারতো না, কোনোদিনও আমি মনে করি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিততে পারতো। এবং এইখানে বিএনপির কত নির্বুদ্ধিতা যে এই জিনিসটা তারা ব্যবহার করবে না, তারা এটা ইউজ করবে। আর তখন কি হয়েছিল আমার মনে আছে যে 91 পরে যেই মুহূর্তে আপনার প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টারি হলো, সাথে সাথে যেখানে যেখানে প্রেসিডেন্ট ছিল সেখানে সেখানে প্রধানমন্ত্রী লিখে দিল। It was প্রধানমন্ত্রী, কিন্তু it was presidential system. It is still presidential system actually.
in the name of a parliamentary system. In the parliamentary, but it is actually a presidential system. জি, তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি ওই ভোট বিক্রির ব্যাপারেই যে রাজনীতিকদের নেতাদের প্রতি যে জনগণের আস্থা 0-0 কোঠায়, কেবল মনে করেন থানা, ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট লেভেলে যত টাউট বদমাইশ আছে, ওই এলাকার সবচেয়ে খারাপ লোকটা হয় আওয়ামী লীগের নেতা, নাহলে বিএনপির নেতা, নাহলে জাতীয় পার্টির নেতা। এবং জাতীয় পার্টির থেকে যদি বিএনপি ক্ষমতায় যায়, দল চেঞ্জ করে সে বিএনপিতে চলে যায়। বিএনপি থেকে আওয়ামী লীগে গেলে ওই লোকগুলোই আওয়ামী লীগে চলে যায়। আওয়ামী লীগ থেকে প্রচুর লোক এখন বিএনপিতে ঢুকেছে। এই যে বিএনপির এক নেতা চাপচাপ ফ্যাস ফ্যাস করে কথা বলছেন, ফজলুর রহমান, যাকে নিয়ে তসলিমা নাসরিন কবিতা লিখেছেন তার প্রেমে পড়ে। এখন এই ফজলুর রহমানের মতো লোকরা, ফজলুর রহমানের মাথায় বুদ্ধি শুদ্ধি কম, ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, কতই বুদ্ধি হবে, সে যেটা প্রকাশ্যে বলে দেয় অন্যরা চেপে থাকে, মাল কিন্তু একই। এখন আমি মনে করি বাংলাদেশে যখন নির্বাচন হবে, কোন দল, বিএনপি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য কোন দল, এই যে ছাত্রদের দল যেটাকে কালকে আমরা রেজা কুবরিয়া সাহেব বলছেন ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, তো এদেরকেও বলছি গ্রাম লেভেলে, মহল্লা লেভেলে তোমাদের থাকতে হবে কেন? একটা কি বলে কাউন্সিল থাকতে হবে কেন? উপজেলা বিএনপি প্রেসিডেন্ট, এই থানার বিএনপি প্রেসিডেন্ট, আওয়ামী লীগ সেক্রেটারি, এগুলো কেন থাকবে? ডিস্ট্রিক্ট লেভেলের নিচে, এটা আমি একটা বলছি, আপনার দর্শক শ্রোতা আপনারা একটু চিন্তা করে দেখেন, যদি ডিস্ট্রিক্ট লেভেলের নিচে পার্টির কোন অর্গানাইজেশন ওইভাবে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, মানে লাঠিয়াল ও চাঁদাবাজ একটা দলের হতে পারলেই আপনি কর্মী, দলের সাংগঠনিক কমিটির মেম্বার, এই চেনো তুমি, আমি বিএনপির নেতা, তুমি আমার চেনো, আমি আওয়ামী লীগ নেতা, এই যে চাঁদাবাজিটা করে, ওর যদি কোনো পরিচয় না থাকে, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত 64টা ডিস্ট্রিক্টে 64টা অ্যাট বেস্ট বিএনপির প্রেসিডেন্ট থাকবে, সেক্রেটারি থাকবে, ট্রেজারার থাকবে, এর নিচে না, তাহলে কেন্দ্রীয় দল কন্ট্রোল করতে পারবে। তারা নিজেরাও তো চেনে না কোন ফটিকছড়ি থানার কোন জায়গায়, কোন মহল্লার, কোন ইউনিয়নের বিএনপি নেতা, আরে, এবং একটারও ওই আইন করে দিতে হবে, লেখাপড়াও জানে না, কালচারটা হচ্ছে। আমার এখানে স্যার জাস্ট ইন্টারাপ্ট করছি একটু 1 সেকেন্ডের জন্য, কিন্তু আমার মনে হয় স্যার যে এইখানে যদি আপনি যদি সত্যিকার অর্থে, পারবো কি পারবো না সেটা অন্য জিনিস, আমি অন্য দিক থেকে আসতেছি, আপনার যদি সত্যিকার অর্থে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতো, আর আপনার পুলিশ যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতো, তাহলে তো চাঁদাবাজি কইরা ওই ইউনিয়নের নেতা পার হইতে পারতো না, তাকে পুলিশ ধরে নিয়ে ঢুকাই দিত ইয়ের মধ্যে, আপনাকে ওই আপনার লকআপে। তাহলে কিন্তু এই যে এত লোক যে ইউনিয়ন পরিষদের করে, যেই সিস্টেমটা শেখ মুজিবুর রহমান সাহেব 72-এ শুরু করছেন, তখন তো উনি করলেনই এইভাবে যে পুলিশকে বললেন তোমরা ধরতে পারবা না আওয়ামী লীগকে। আপনি তখন মনে আছে যে তখন কিন্তু সেনাবাহিনীকে লাগানো হয়েছিল, সেনাবাহিনীকে যখন লাগানো হলো, সেনাবাহিনী যে যখন আওয়ামী লীগদের ধরতে থাকলো, তখন উনি বললেন যে না, ওদেরকে ছেড়ে দিতে হবে। সেই জন্যই তো তিনি মারা গেলেন। এক্স্যাক্টলি। মেজরদের। সুতরাং আমাদের দেশে যতদিন না পুলিশ এবং জুডিশিয়ারি এক্সিকিউটিভের ক্ষমতার বাইরে যতদিন না যাবে, ততদিন কিন্তু স্যার আপনি যতই আপনি এখানে নাম্বার বলছেন, কিন্তু আমার মনে হয় যে দে উইল কন্টিনিউ, তারা যতদিন পারবে যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে। আমি ধরে নিব। আমি একমত। এক ভদ্রলোক প্রশ্ন করেছেন দর্শক থেকে, কামাল হোসেন, তিনি বলছেন স্যার দয়া করে পুলিশের লোগোর মধ্যে যে নৌকা আছে এই ব্যাপারে একটু বলেন। আমি একটু বলছি, আমার তো বয়স হয়েছে, 71 সালের আগে ইস্ট পাকিস্তান পুলিশ, ইপিপি, ইস্ট পাকিস্তান পুলিশের লোগো ছিল নৌকা। এটা আওয়ামী লীগের নৌকা না, এটা পূর্ব পাকিস্তান নদীমাতৃক দেশ, পুলিশের এই যে ব্যানারে নৌকা, এটা আওয়ামী লীগ ওটা সুবিধার্থে ব্যবহার করছে, লোকে মনে করবে পুলিশ মানে আওয়ামী লীগ হয়ে গেছিল তাই, কিন্তু আসলে 47 সালের পরে যে পুলিশ বাহিনী পূর্ব পাকিস্তানে ছিল, তাদের লোগো ছিল নৌকা। আর এখন আসল কথা, আপনি যেটা খুব আসল জায়গাটা এসছেন, যে বিচার বিভাগ যদি ভালো হতো,
আমি তো পুলিশের বেনজির আহমদের চাইতে এই যে যতগুলো হাসিনার আমলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস ছিল, অধিকাংশ জাস্টিস যারা ছিল তারা তো বেনজির আহমদের চাইতেও বড় পাপী। বেনজির আহমদের যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, আমি তো অন্তত 50টা বিচারক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের 50-60 জন 100 জন বিচারকের ফাঁসির দাবি করব। এরা নিরপরাধ লোককে ফাঁসি দেবে, অপরাধীকে ছেড়ে দেবে। যে কদিন আগে সিরাজগঞ্জ তারাস থানার এক আওয়ামী লীগের এমপি ছিল এই 24-এর নির্বাচনে, তাকে সিরাজগঞ্জের কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে। লোকজন তাকে পিটিয়ে টিটিয়ে বলছে ওকে সিরাজগঞ্জের বড় পুলের সামনে নিয়ে, ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জের, ওইখানে নিয়ে এর পিটাবো, এর বিচার করব। বিচার বিভাগ যে এতটাই পচে গেছে, আসিফ নজরুলকে আগে ধরতে হবে। এবং এছাড়া আসিফ নজরুলকে ডিঙ্গিয়ে কি ইউনূস সাহেব কাজ করতে পারেন না? নিশ্চয়ই, ইচ্ছা থাকলেই উপায় হয়। এই যে ইউনূস সাহেবেরও তো অনেক প্রবলেমস আছে স্যার, আপনিও জানেন, আমিও জানি, আমরা অনেকবার বলেছি, এটা আমরা বলি, কিন্তু উনার অনেক সমস্যা আছে, সেটা আমরা স্বীকার করি। হ্যাঁ, যেটা নেপোলিয়ন বলেছিলেন, when the people say the king is a kind man, his rule ought to be a failure. জনগণ যখন বলে রাজা খুব দয়ালু, সে রাজার শাসন ব্যর্থ হতে বাধ্য। এখন ইউনূস সাহেব রাজা না, যাই হোক, উনি যে ক্ষমতাধর ব্যক্তি, উনি দয়ালু নাও তো আমার লোক, সেও আমার লোক, কাকে ধরি কাকে সারি, এদেরকে নিয়ে আমার থাকতে হবে। তিনটা চিফ ইলেকশন কমিশনার, এই যে নুরুল হুদার কি সমস্ত নাম ছিল, সবগুলো বহাল তবিয়তে আরামায়েশে বসে আছে। এগুলো ডান্ডা বেরি পড়িয়ে জেলখানার ফ্লোরে, কাশিমপুর জেলে ফ্লোরের উপর শুয়ে রাখার কথা, যেভাবে তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে হাসিনা করেছিল। এদেরকে কম্বল, এক কম্বল মাথায় দিবি, এক কম্বল উপরে ঘুমাবি, সকালে ডাল রুটি বা গুড় দিয়ে রুটি তো নাস্তা হবে, দুপুরবেলা ডাল রুটি খাবি, রাত্রিবেলা। তাদের থেকে আর কোনো ব্যাখ্যাই চেলাম না। এই যে খায়রুল হক সাহেব যারা কেয়ারটেকার সিস্টেমটা ধ্বংস করে দিল, তাদের থেকে আমরা কোনো ব্যাখ্যা চাইলাম না, আমরা কোনো এক্সপ্লেনেশন চাইলাম না। আমরা অ্যাটলিস্ট সর্বসম্মুখে তারা যদি একটা ব্যাখ্যা দিতেও বাধ্য হইতেন, তাহলেও আমি বুঝতে পারতাম যে এই সরকার কিছুটা একটা করছে। আমি আপনার মতো, আমি সেখানে ওরা এইগুলো করেছিল, ওই বিচারপতিগুলো ওগুলো করেছিল দেখেই তো এই পুরো সরকারটা উনি নিজের হাতে নিতে পারলেন, শেখ হাসিনা। এবং তো সেই হিসাবে আমি বলবো, তারপরে আমি এটা ভুলতে পারি না, আমাদের আহত এবং নিহতদের জন্য, বিশেষ করে আহতদের জন্য কোনো তেমন কিছুই করা হলো না। স্বাস্থ্য উপদেষ্টা সম্পূর্ণ, আপনি যে অথর্ব বলেন, সেই রকম অবস্থা থেকে কিছুই উনি করলেন না। তারপরে আমি বলবো যে ডক্টর ইউনূস, এই যে ইউনূসের সময় এই যে আমাদের সব আওয়ামী লীগের সবাই পালিয়ে গেল, এই যে সব জেনারেলরা পালিয়ে গেল, এখনো 100 থেকে 150 অফিসার আর্মিতে রয়ে গেছে যারা নাকি কিলার্স ক্যানট বি, খুনিরা তারা এখনো রয়ে গেছে, উনি এখনো কিছু করেন নাই। সুতরাং সেদিক দিয়ে উনার অনেক সীমাবদ্ধতা বা ব্যর্থতা তো আছে, তারপরেও আমরা উনাকে সাপোর্ট দিচ্ছি আর কি এই অবস্থায়। সুতরাং এই যে তিনটা ইলেকশন কমিশনার, জাস্টিস খায়রুল হক, জাস্টিস নিজামুল হক, ওই যে স্কাইপ কেলেঙ্কারিতে তিনি বলছেন যে আমার চিফ প্রসিকিউটর জায়েদুল মামুন, স্যার অ্যাপিলেট কোর্টকে আগে ধরতে হবে স্যার, অ্যাপিলেট কোর্টকে কাউকে ছাড়া যাবে না, যেগুলা করছে এগুলা। নিজামুল বলেছিল, মনে নাই যে, আর আমি আপনার ডক্টর জিয়াউদ্দিনকে বলছে ব্রাসেলসে, আমি আপনার কোর্টে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি আমারে ধমক দিয়ে বসায়া দিবেন, লোকে মনে করব আপনার সাথে আমার কোনো খাতির নাই। আরে ওকে তো ফাঁসি দেওয়ার কথা। এই যে মানে নিজামুল হককে ফাঁসিতে ঝোলান অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, থার্ড ক্লাস। ওই সকালবেলা গুড় রুটি খাবে, দুপুরবেলা ডাল রুটি খাবে, রাত্রের বেলা ডাল রুটি খাবে, কম্বলের উপর ঘুমাবে, মশার কামড় খাবে। এই শয়তানগুলো এখনো বসে আছে। এই যে এর বিরুদ্ধে কথা বলার জন্য, স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করে দেওয়ার জন্য আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হলো এবং মাহমুদুর রহমান সাহেবকে প্রায় মেরেই ফেলেছিল হাসিনা। আরেক বিচারক ছিল, মাহমুদুর রহমানের ভাষায় বলি, আব্দুল মতিন। মাহমুদুর রহমান কোর্টে বলছেন যে আমি যে কথাগুলো বলেছি তো সত্য কথা বলছি। তো আব্দুল মতিন, জাস্টিস আব্দুল মতিন বলেছিল কুলাঙ্গার,
ট্রুথ ইজ নো ডিফেন্স মিস্টার রহমান। মানে আপনি বলছেন আপনি সত্য কথা বলছেন, আর বিচারক বলছে আপনার সত্য কথা কিন্তু আপনার ডিফেন্স হতে পারে না। তো আমরা কোর্টে গিয়ে দেখি যখন হলফ নেয়, সাক্ষী বলে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কোর্টের কাজ হচ্ছে সত্যের বিজয়। সেখানে বিচারক আব্দুল মতিন এখনো বহাল তবিয়তে বসে আছে নরাধমটা, তাকে ধরা হয় নাই। সে আপনার কি মনে আছে স্যার, আপনার কি মনে আছে স্যার এই যে 5 আগস্টের পর একটা গণ কমিশন করা হইলো, ওই যে উনারা সব বিশিষ্ট জনরা করে, তো গণ কমিশন করা হইলো কি এই মানবাধিকার হরণের বিরুদ্ধে, তার হেড করা হইলো এই আব্দুল মতিন সাহেব। তারপরে করা হয় হ্যাঁ এবং সুলতানা কামাল এবং জেডাই পান্না, এই তিনজন they formed that commission, গণ কমিশন। তারপরে হ্যাঁ এই আগস্টের পরে 5 আগস্টের পরে তারপরে মানুষজন যখন হিউ এন্ড ক্রাই হইলো, তখন তারা হঠাৎ করে আবার পালাই গেল, সবাই আবার আস্তে আস্তে সবাই নিজের মানে বাড়ির মধ্যে ঢুকে গেল। দিস ইজ হোয়াট ওনারা সব সময় জবাব দিতে হবে। এবং আপনারা যারা দেখছেন, তোমরা যারা দেখছো, তোমরা এই পয়েন্ট গুলো লিখে রাখো। শুধু বিনোদন বিনোদন, ক্রিকেট আর ওই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার বিনোদন এ তো আছেই, ওই বিনোদন ছাড়াও জীবনে আরো কিছু দরকার আছে তোমাদের চাকরি বাকরির জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। যে জন্য কোটা বিরোধী আন্দোলন হলো, সেগুলো তো এখনো অর্জন হয় নাই। এই ব্যাকডোর দিয়ে চাকরি বাকরি হচ্ছে, এবং যারা চাকরি গুলো দখল করে রেখেছে, হাজার হাজার চাকরি, এগুলো সবগুলোই হয় গোপালগঞ্জি নাহলে আওয়ামী। এই যে প্রথম আমার দেশ পত্রিকা, জাস্টিস নাইমা হায়দার, ওই যে বদরুল হায়দার চৌধুরী যিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দাঁড়িয়েছিলেন জাস্টিস, যাকে নিয়ে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন দোয়া চাওয়ার জন্য কদমবুসি করে, গোলাম আজমের কদমবুসি করে শেখ হাসিনা এই বদরুল হায়দার চৌধুরীকে নিয়ে গিয়েছিল 1991 সালে। যেহেতু জামাতের 30টা সিট ছিল পার্লামেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট করবে, তখন গোলাম আজম সাহেব বলেছেন হ্যাঁ আমার বদরুল হায়দার চৌধুরীকে ভালো লেগেছে। তার মেয়ে মানে হাসিনার ওই যে বিচারিতা, দরকারে সে গোলাম আজমের পা ধরেছে, আর সুযোগ পেলে গলা টিপে ধরেছে। জাস্টিস নাইমা হায়দার এখন বিচারক, এবং সে যত রকম অন্যায়ের হোতা ছিল। সেদিন মাত্র ব্যারিস্টার তুরিনকে বোধহয় গ্রেপ্তার করেছে, তুরিন আফরোজ না কি নাম। এরকম গ্রেপ্তারের অনেক সংখ্যা আমাদের আরো দরকার, এদেরকে টাস্কে নেওয়া দরকার। আমি আলোচনার শেষ ভাগে আসছি। এখন আমরা যে কথাগুলো বলতে পারি রাজনীতিবিদদের সম্বন্ধে, মনে আছে আপনার ইন্ডিয়ার এক রিটায়ার্ড জাস্টিস কাটজুর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। জাস্টিস কাটজু যে কথা ভারতীয় রাজনীতিবিদদের সম্বন্ধে বলেছিলেন, সেটা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার রাজনীতিবিদদের ব্যাপারেও প্রযোজ্য। জাস্টিস কাটজু বলেছিলেন, all these politicians belonging to all the political parties are criminals, killers, robbers and looters. They should be shot to death. এই কথা বলেছিলেন জাস্টিস কাটজু। যতগুলো রাজনীতিবিদ আছে সবগুলো দল থেকে, সবগুলোই চোর, ডাকাত, খুনি, লুটেরা, সবগুলোকেই গুলি করে মারা উচিত। এই কথা বলছেন একজন সাবেক বিচারক, জাস্টিস কাটজু। ওই ইউটিউবে গেলেই পাবেন, KATJU কাটজু। এখন এই কথাটা তো বাংলাদেশের ব্যাপারে প্রযোজ্য। আমি ব্যক্তিগতভাবে সরি স্যার, আমি একটু বলি, বেইজিং এ ছিলাম 94 থেকে 97, আর তারপরে 97 থেকে 2001 অফিসে ছিলাম আর কি ওয়াশিংটনে। জি, আমার এই সময় বিএনপিও ছিল এবং আওয়ামী লীগও ছিল, দুজনেই ছিল। আমার মনে হয়েছে কিন্তু যে আমাদের রাজনীতিবিদরা, আমি কারো ব্যক্তিগতভাবে, সবাই কেমন যেন সাইনবোর্ড উপরে ধরে দাঁড়ায় থাকে, for sale, for sale, for sale. All our politicians are for sale. ওনারা যখন ওয়াশিংটনে যায়, ওয়াশিংটনের সামনে যখন দাঁড়ায়, মানে অন্যান্য, আমি তো ওনাদের ল্যাঙ্গুয়েজ যেটা বুঝি যে দে আর ফর সেল, এবং ওনারা আসলে বিক্রি হতে চাচ্ছেন, কারণ ওনারা মনে করেন যে আমেরিকা যদি ওনাদেরকে কিনে নেয়, তাহলে ওনারা মৃত্যুর আগে পর্যন্ত খুব ভালো থাকবেন, ওনারা ক্ষমতায় থাকবেন, ভালো থাকবেন, ওনাদেরকে কেউ টাচ করতে পারবে না। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। সো আমি যেটা নিজের চোখে দেখেছি, আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। এই হলো আমার ইয়ে।
একজন দর্শক প্রশ্ন করেছেন বুবু নাকি আবার আসছেন, কবে কখন? আমি তৈরি থাকবো, এমন একটা দিব যে। কিন্তু এটা প্রশ্ন করছেন আদনান কবিরকে বলছি, বুবুর এই জন্মে আর বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা শূন্য, জীবনেও আসতে পারবে না। আওয়ামী লীগকে ভুলে যেতে হবে, হাসিনাকেও ভুলে যেতে হবে, আওয়ামীদের বলছি। এখন এই যে বিএনপির যে রোল, তারা আমাদের সবচাইতে বড় দল। আমি জিয়াউর রহমানের বিএনপিতে বিশ্বাস করি। পরে যে এখন যেগুলো তারা কথাবার্তা বলেন, যেটা বললাম, মির্জা ফখরুল বলছেন আমরা এমন কি করেছি যে আমরা নির্বাচনের কথা বললেই লোকজন আমাদের মারতে আসে, বিরোধিতা করে। একটু লেট রিয়েলাইজেশন মির্জা ফখরুল ইসলাম, আপনি একটু গ্রাসরুটস থেকে নেমে দেখেন, বলেন যে ভাই নির্বাচন চাই, ইউনূস সরকারকে সরিয়ে দেখেন হাউ ইউর পার্টি পিপল বিহেভ। তো সুতরাং তারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে এই ধরনের কথা বলবে। আমরা নির্বাচনের ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করব, এটা যেন না ঘটে, খোদা না খাস্তা। ডক্টর ইউনূসকে বলছি, আপনি ক্ষমতা ছাড়ার আগে এই রিফর্ম এগুলো করে দিয়ে, গেজেট টেজেট করে, পাস টাস করে, রেফারেন্ডাম দিয়ে এটাকে পাশ করিয়ে নিয়ে তারপর নির্বাচন করেন। এবং ডক্টর ইউনূস, আপনি কিন্তু গণতান্ত্রিকভাবে পিপলস রিপ্রেজেন্টেটিভ, 40% ভোট পেয়ে প্রধানমন্ত্রী যদি গণতান্ত্রিক হয়, দেশের 80% লোক আন্দোলন করে হাসিনাকে সরিয়ে তাদের প্রতিনিধিরা আপনাকে নির্বাচিত করেছে। সো ইউ আর ভেরি মাচ a byproduct of the revolution. নেপোলিয়ন যেমন নিজেকে বলতেন, I am the son of the revolution, ডক্টর ইউনূস একটু সাহস সঞ্চার করে বলেন I am the son of the revolution, এবং আপনি খয়রুল হকদের, নিজামুল হকদের কল্লাটা চেপে ধরেন। আপনার জনগণ আপনার সঙ্গে থাকবে। এই কয়েক হাজার বিচারক, পুলিশ অফিসার আর সেনা অফিসারদের যদি আপনি বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড, দীর্ঘমেয়াদী এবং অনেকেরই ফাঁসি, কয়েক শত লোকের ফাঁসি হওয়া উচিত ছিল এই 8 মাসে, যেহেতু ডেথ পেনাল্টি আমাদের দেশের পেনাল কোডে আছে। আমি ব্যক্তিগতভাবে ডেথ পেনাল্টির বিরোধী, কিন্তু আমাদের পেনাল কোডে আছে ডেথ পেনাল্টি সর্বোচ্চ শাস্তি। এর শাস্তির ক্যান্ডিডেট কিন্তু আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, ডক্টর ইউনূস সরকার কিছু করছেন না। এখন বিএনপির যে ব্যাপারগুলো, আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির নেতা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত, মির্জা ফখরুল সাহেব বলেছেন। এ সম্বন্ধে আপনি কি মন্তব্য করবেন? আমি মনে করি যে আমি একবার একটা কথা বলেছিলাম যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বাঙালি বিরোধী যত দল ছিল তার উপরে চরম দমন নিপীড়ন করেছিলেন। তিনি যে সে সময় একেবারেই যে গণতান্ত্রিক ছিলেন না এটা সবাই জানতো, তিনি যে গুন্ডামি করতেন সেটা সবাই জানতো। কিন্তু এগুলো এবং তার যে দুর্নীতি এবং চারিত্রিক স্খলন ছিল সেটাও কিন্তু সেই সময়কার বাঙালি সাংবাদিকরা সবাই জানতেন। কিন্তু যেহেতু তিনি বুর্জোয়া পলিটিক্স করতেন, যেহেতু তিনি বাঙালি মুসলমানের চাকরি বা সুযোগ সুবিধার জন্য তথাকথিত চেষ্টা করছেন, সেই জন্য কিন্তু বাঙালি যতগুলো নিউজ পেপার ছিল তারা কিন্তু শেখ মুজিবের সমস্ত দুর্নীতিকে তখন ঢেকে রেখেছেন, সব লুকিয়েছেন, তখন সব ধামা চাপা দিয়েছেন। তারা কিন্তু ওই কথাটা তারা ওখানে বলেন না। আমরা 72-এ আসলে কিন্তু শেখ মুজিব 72-এর আগে ছিল 71-এ, সেই শেখ মুজিবই আমরা 72-এ পেয়েছি। খালি সেই সময় তার ক্ষমতা ছিল না, এরপরে সে ক্ষমতা পেয়েছে। এটাই আমি এই জন্য মনে করি যে আওয়ামী লীগকে যেভাবে দেখি, ওই যে একটা আমার এটা একটা আপনি বলতে পারেন ওই যে রিকো বলে একটা আছে, র্যাকেটিয়ারিং করাপ্ট ইনফ্লুয়েন্স অ্যাক্ট, অর্গানাইজেশন অ্যাক্ট বোধহয় রিকো, ওই অর্গানাইজ ক্রাইমের ব্যাপারে আমেরিকার একটা অ্যাক্ট আছে রিকো। তো রিকোতে বলা আছে যে 2 বা 2-এর অধিক মানুষ যদি ফেডারেল আইন ভঙ্গ করার ষড়যন্ত্র করে এবং তার মাধ্যমে তারা যদি নিয়মিত কোনো আয় উপার্জনের ব্যবস্থা করে, তাকে সংগঠিত অপরাধ বলা হয়। সেই হিসাবে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী চক্র। আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখতে রাজি নই, কারণ তারা ধরেন কি চিন্তা করে, তারা চিন্তা করে যে আমরা আইন ভাঙবো,
আমরা ক্ষমতায় যাব, যেমন আমরা আইন ভাঙবো, আইন ভেঙে আমরা কি করব, আমরা নিয়মিত আমাদের ইনকাম আসবে, সেটা তো এটা বিএনপিও করে। আমি আই এম সরি, সেটা রিকো অনুযায়ী এটা একটা অর্গানাইজড ক্রাইম। আমি এটাকে অর্গানাইজড ক্রাইম ইউনিট হিসেবে দেখবো, আমি এটাকে রাজনৈতিক দল হিসেবে দেখতে পারতেছি না। আই এম সরি। I couldn't agree more. তো আমরা আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি। এখন ন্যাশনাল গভর্নমেন্ট করার ব্যাপারে আমি মনে করি তারেক রহমান বলেছেন নির্বাচনের পরে উনি করবেন। আমি মনে করি নির্বাচনের আগেই তার এখন দেশে ফেরা উচিত এবং মানে তার সরকারের তারেক রহমানকে তার সিকিউরিটির ব্যবস্থা করা উচিত এবং যাদের মামলা টামলা সব উড্র হয়ে গেছে তাদেরকে দেশে ফেরার তো কোনো বাধা থাকার উচিত না। আমি এই ক্ষেত্রে মনে করি এই যে 1979 সালে যে ইনডেমনিটি অ্যাক্ট হয়েছিল, যারা অগাস্ট বিপ্লবীর যারা হিরো, যাদের কয়েকজন এখনো বেঁচে আছেন, মেজর ডালিম, মেজর রাশেদ চৌধুরী, মেজর নূর এবং আরো দু একজন বোধহয় আছেন, তাদেরকে কর্নেল রশিদ বেঁচে আছেন, এই চারজনকে অবিলম্বে জাতীয় হিরো হিসাবে দেশে আনার ব্যবস্থা করার দায়িত্ব ইউনূস সরকারের এবং ইনডেমনিটি অ্যাক্টটাকে আবার রিভাইভ করা। কারণ হাসিনা বেআইনি ভাবে জিয়াউর রহমানের আমলে যে আইন করা হয়েছিল 2/3 মেজরিটির বেশি পার্লামেন্টে, জিয়াউর রহমান ইলেক্টেড হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে ওইটা হয়েছিল, ওইটা হাসিনা 96 সালে ক্ষমতায় এসে ওইটা বাতিল করে দিল ইনডেমনিটি অ্যাক্ট এবং ওদেরকে গ্রেপ্তার করলো। এখানে বিএনপির একটা ল্যাপস আছে। যারা দল কানা তারা আমাকে বিএনপি বিরোধী মনে করবেন না, আমি জিয়াউর রহমানের অনুরাগী একজন ব্যক্তি। এই বিএনপি সরকার কি করলো, খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় আসার পরে ওই যে হাসিনা ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করেছিল। I'm sorry sir, but it was BNP was very ungrateful. BNP was very ungrateful. এবং এই চারজন আমাদের দেশের জাতিকে বাঁচিয়েছিল। 15ই আগস্ট তারা এই জাতিকে বাঁচিয়েছিল। সেই বাঁচানোর জন্য আমরা ইনডেমনিটি অ্যাক্ট বলি, মনে হচ্ছে যে ওনারা কোনো খারাপ কাজ করেছে। ওনারা বাংলাদেশের প্রথম বিপ্লবী হচ্ছে ওনারা। আপনি যদি বলেন তাহলে ফার্স্ট বিপ্লব ওনাদেরকেই বলতে হবে। 2024-কে দ্বিতীয় বিপ্লব বলা যাবে না, 75 7ই নভেম্বর, এই 75 এবং ওইটা না হলে বিএনপির জন্ম হতো না। যারা এখন বিএনপি করছেন, মেজর ডালিমদের, কর্নেল রশিদ, কর্নেল ফারুকদের ওই কাজে না হলে বিএনপিরও জন্ম হতো না, জিয়াউর রহমানের জীবনে প্রেসিডেন্ট হতে পারতেন না। তাদেরকে নিগৃহীত করা হচ্ছে, তাদেরকে জাতীয় ডিক্লার দিয়ে ইউনূস সরকারের উচিত অবিলম্বে তাদেরকে দেশে এনে তাদের সসম্মানে বহাল করা বা উপদেষ্টা হিসেবে তাদেরকে গ্রহণ করা, ইনফরমালি হলেও তারা উপদেশ দেবেন, সেটা করা হচ্ছে না। এবং স্বীকৃতি দেওয়া দরকার। যেটা দল কানা বিএনপিরা আমাকে গাল দেবে যে উনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন। আমি একজন মুসলমান হিসাবে কেবলমাত্র আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ ছাড়া কাউকেই আমি সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। সুতরাং একজন মুসলমান হিসাবে বলছি, মুসলমান না হলেও একজনের যে নীতি থাকবে, সে যে কোনো নীতিহীন কাজকে নিন্দা করবে। খালেদা জিয়া 2001 সালে যখন প্রধানমন্ত্রী হলেন, তার 24 ঘন্টার মধ্যে ওনার উচিত ছিল ইনডেমনিটি অ্যাক্টকে রিভাইভ করে যারা কর্নেল ফারুক সহ যাদেরকে জেলে ভরা হয়েছিল তাদের সসম্মানে করে ওনারা দেশে থাকলে দেশে থাকবেন, নইলে বিদেশে চলে গেলে বিদেশে চলে যাবেন। ইনডেমনিটি অ্যাক্ট আমাদের বাংলাদেশের একটা রোগ যে আমাদের মতো আর কেউ বিপ্লব করেনি। আরে বাবা, ভিয়েতনাম 50 বছর যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর তোমরা 9 মাস ভারতের সাহায্যে স্বাধীন হয়ে গেছো। আমরা অস্ত্র ধরে স্বাধীন হয়েছি। আরে তোমাদের স্বাধীন করছে তো ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী মিলে। যুদ্ধ না করলে, যেটা গহর রিজভী পর্যন্ত বলেছেন যে এখনো হয়তো যুদ্ধ চলতো, 50 বছর 60 বছর যুদ্ধ করে দেশ স্বাধীন। সুতরাং আপনারা দেশ স্বাধীন করছেন, কিন্তু এই বীর মুক্তিযোদ্ধারা যারা মুজিবুর রহমানকে হত্যা করেছে, উৎখাত করেছে, তারা তো সবগুলো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
তাদেরকে কেন নিগৃহীত করা হলো? আর ইন্ডেমনিটি অ্যাক্ট বাংলাদেশে হয় না, শুধুমাত্র তুরস্কে আদনান মেন্ডেরেসকে যখন সেনাবাহিনী উৎখাত করলো তাদেরকে কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তুরস্কের কোন সরকার ওই যারা যারা সেনাবাহিনীর বিদ্রোহ করে আদনান মেন্ডেরেসকে হত্যা করেছিল তাদেরকে এইরকম ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়ে হাসিনা যেভাবে স্যার একটা কথা আছে স্যার, এটা আপনার সাথে হোরেশিও ওয়ালপোল বলে এক ভদ্রলোক ছিলেন, রবার্ট ওয়ালপোলের ছেলে। রবার্ট ওয়ালপোল তো প্রথম ব্রিটিশ ইংলিশ প্রধানমন্ত্রী, তার ছেলে। তো হোরাশিও ওয়ালপোল যেহেতু হুইগ ছিল স্যার, তোরা তো হুইগ, তো ওরা অ্যান্টি মনার্কিস্ট আর কি। তো অ্যান্টি মনার্কিস্ট, হ্যাঁ, তো অ্যান্টি মনার্কিস্ট হিসেবে বলতেছে, হোরাশিও ওয়ালপোল বলছে all killings are murders excepting the killing of the king. জি, ওয়ালপোল যে রাজাকে হত্যা করা ছাড়া যে কোনো হত্যা ক্রাইম। তো রাজা মুজিবকে মানুষ হত্যা করেছে, এটা কোনো ক্রাইম তো নয়, এটা কোনো ক্রাইম নয়। যদি ওটা ক্রাইম হতো, এতগুলা মূর্তি ভেঙে ফেলা হলো, লোকে পেচ্ছাপ করলো, এটা কি করে সম্ভব? এটা তো আর কেউ বিএনপি বা অন্য কেউ বন্দুক ধরে করায় নাই যে তোরা পেচ্ছাপ কর মুজিবের মূর্তির উপর, তাই না? তো মুজিব যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, হাসিনার ফেরার প্রশ্ন আসে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির যারা যারা বিরোধিতা করছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে নাকি বিএনপি নেত্রী রুমিন ফারহানার চোখে আর পানি ধরে রাখতে পারেননি। রুমিন ফারহানা আপনার চোখে আর পানি যা চলে গেছে, ওটা আর ফিরে আসবে না। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এইবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা দয়া করে একটা সঠিক সিদ্ধান্ত নেন, নইলে কিন্তু আপনারাও ওই মুজিবুর রহমান এবং হাসিনার রহমান যেখানে গেছে ওইখানে গিয়ে বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি সাকিব আলী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি ওনার শেষ বক্তব্য কিছু থাকলে সেটা আমরা শুনবো। না, আমরা স্যার নেক্সট টাইম আমাদের উচিত হচ্ছে কি আন্তর্জাতিক অর্থনীতি এবং আন্তর্জাতিক যে জিওপলিটিক্স যেটা হতে যাচ্ছে, যে এটা চীনের সাথে ইউএস যেটা হচ্ছে, এটা নিয়ে আমাদের বোধহয় নেক্সট টাইম, কারণ এটা খুব তাড়াতাড়ি চলে যাবে না, এবং এই নিয়ে আমাদের ট্যারিফ, ট্রেড ওয়ার যেগুলো হচ্ছে, এগুলো নিয়ে বোধহয় আমাদের এক সময় কথা বলা যেতে পারে। নিশ্চয়ই, এইটুকুই আমার বলা। তো আমি যে সুখবরটা দিচ্ছি আপনাদের, যারা মনে করেন ডক্টর হাশমি বিএনপি বিরোধী, দেখেন বিএনপির একজন নাম করা এমপি, আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, সুপুত্র, যাকে হাসিনা আয়না ঘরে 7 মাস গুম করে রেখেছিল, এই রবিবার রাত 8টায়, বাংলাদেশ সময় রাত 8টায়, হুম্মাম কাদের চৌধুরী, যিনি হয়তো বিএনপির নমিনেশনও পাবেন চট্টগ্রাম থেকে নির্বাচন হলে, এই হুম্মাম চৌধুরী আমাকে ফোন করেছিল আজকে, সে আমার অনুষ্ঠানে আসতে চায় এই রবিবার রাত 8টায়। এই বিএনপি বিরোধী তাজ টক শোতে আলোচনা করতে আসবে হুম্মাম কাদের চৌধুরী, বিএনপি নেতা। তার মুখেই শুনবেন বিএনপির ভেতরে কি হচ্ছে না হচ্ছে, অনেক কথা সে বললো, 1 ঘন্টা অনেকক্ষণ কথা বলেছি ফোনে। তো আমি একাই মাত্র বিএনপির ক্রিটিসাইজ করি তাই না, বিএনপির ভেতরেও সচেতন, লেখাপড়া জানা, দর্শক সাকিব আলীর আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে ভারত যদিও আমাদের সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, মূলত আমাদের দেশে যদি তারা সুষ্ঠু নির্বাচন চাইতো, তাহলে বিগত আমলে হাসিনার আমলে যদি তারা সুষ্ঠু নির্বাচন চাইতো, তাহলে হয়তো মানুষ বুঝতে পারতো ভারত আমাদের দেশের প্রকৃত বন্ধু। ভারত মূলত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করবে এমন একটি সরকার চায়। তারা জানে এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাদের প্রতিনিধিত্ব করবে না, বা তারা চেষ্টা করেছে, তারা অস্বীকার করেছে। কিন্তু রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, যারা ক্ষমতায় আসবে তাদেরকে তারা মোটামুটি বসে আনতে পেরেছে। এই জন্য তারা একটা নির্বাচন চাচ্ছে দ্রুত, যাতে করে তাদের প্রতিনিধিত্ব করে এবং তাদের সাথে সম্পর্ক শিথিল হয়। ডক্টর ইউনূসের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না, এই পররাষ্ট্রনীতিতে তিনি চলছেন। তো আমরা সেই পররাষ্ট্রনীতি চাই।